স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। দুঃসহ গরমে হাঁসফাঁস অবস্থা জনতা। এই শুক্রবার থেকে একটু স্বস্তি পেতে পারেন সবাই, তবে স্বস্তির বৃষ্টি নয়, আসছে রেদওয়ান রনির নতুন চলচ্চিত্র আইসক্রিম। এর গল্প আর নির্মাণের রসায়ন অবশ্যই উপভোগ্য কিছু সময় উপহার দেবে আমাদের। এসব নিয়ে আজকে আমরা আলোচনা করব আইসক্রিমওয়ালায়। কথা বলতে আমাদের সঙ্গে রেদওয়ান রনি সহ অন্যরা উপস্থিত হবেন, তবে এখনো পর্যন্ত তারা এসে পৌঁছাননি। শেষ হতে পারে এই বিষয়ে রনির এটি দ্বিতীয় চলচ্চিত্র। তো আমরা রনির চলচ্চিত্রটি আজকে প্রিমিয়ার শো হয়েছিল, সেই শোটি কি ছিল, কি অবস্থা ছিল সেই বিষয়ে দেখব। প্রথমে একটা প্রতিবেদন। একটা মানুষের মধ্যে দুটো মানুষ বাস করে, একটা সৎ আর একটা অসৎ। মাফিয়া, আন্ডারওয়ার্ল্ড, অ্যাকশন ঘরানার সিনেমার যুগে রেদওয়ান রনি সিনেমা নির্মাণ করেছেন সম্পর্কের মতো গভীর বিষয় নিয়ে। আর বড় পর্দায় গল্পটি রূপায়ণ করবেন 3 নতুন অভিনয় শিল্পী। এখানে থমকে সময় তবুও আবেগ ছুঁয়ে যায়। ছবির 3 প্রধান চরিত্রের দুজন হলেন উদয় ও রাজ। নিজেকে ভাষায় ডুবায়। র্যাম্প মডেলিং থেকে দুজনকে নির্বাচন করেছেন পরিচালক। ছবি মুক্তির আগে ছবির সফলতা নিয়ে স্বপ্নের শেষ নেই তাদের। এখনকার দর্শকরা যাদেরকে আমরা কানেক্ট করতে অ্যাকচুয়ালি ট্রাই করতেছি, যারা বাংলা সিনেমার প্রতি একটু কেমন নেগেটিভ আইডিয়া রাখে, তাদের সিদ্ধান্তটা চেঞ্জ করতে চাইতেছে যে না, তারা যদি একবার আসে হলে তারা নিজেদেরকে খুঁজে পাবে এই সিনেমাতে, নিজেদের ক্যারেক্টার দেখতে পারবে এই সিনেমাতে, যে হ্যাঁ আমি ওইটা বা ওইটা বা ওইটা। আমার ফিল ছিল যে রনি ভাই আমাকে একটা ক্যারেক্টার হাতে ধরে দিচ্ছে। আমার যতদিন আমি ছিলাম স্পটে, যতদিন আমি ইউনিটির সাথে ছিলাম, আমার জীবনে একটাই স্বপ্ন ছিল যে আমি এই ক্যারেক্টারটার সাথে বসবাস করব, ক্যারেক্টারটাকে ফিল করব, ক্যারেক্টারের মধ্যে আমি থাকবো। একা পথ কিছু রোদের মিছিলে, কিছু হাসি কিছু কান্নার খোয়ারে। দুই নায়কের এক নায়িকা, নবাগত নাজিফা তুষি। গল্পের কারণেই দর্শকদের নজর থাকবে তার উপর। তুষি তাই চিন্তিত, কিন্তু হারাচ্ছেন না মনোবল। আমি আগে থেকে প্রিপেয়ার এই ব্যাপারটাতে। আমি মেন্টালি জানি যে আমার চলার পথে অনেক জায়গায় আমি হোঁচট খেতেও পারি। সো এটাতে আমি এটা আমার মেন্টালিটি একটা ওইরকম একটা ভাব আছে। সো এটা নিয়ে আমি একদম চিন্তিত না যে এরকম হলে আমি ছেড়ে চলে যাব। রনি পরিচালিত সিনেমার রহস্যের জট খুলবে শুক্রবারই। সেই সাথে আরও জানা যাবে কেমন হবে আইসক্রিম ছবির 3 নতুনের ভাগ্য। ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামীকাল থেকে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রেদওয়ান রনির আইসক্রিম চলচ্চিত্র। এ উপলক্ষে আজ সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে হলো চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেক হতে চলা নাফিজা তুষি, রাজ ও উদয় ছাড়াও বিশেষ এই আয়োজনে ছিলেন ছবির অন্যান্য কলাকুশলী, আমন্ত্রিত অতিথিসহ অনেকে। পিংপং এন্টারটেইনমেন্ট, পপকর্ন ফিল্মস ও টপ অফ মাইন্ডসের প্রযোজনায় আইসক্রিম নিয়ে নির্মাতা রেদওয়ান রনি আশা করছেন প্রথম ছবি চোরাবালির সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে। এই সিনেমাটার সাফল্য চূড়ান্ত লেভেলে যাবে এবং এটা শুধু আমার জন্য না, আমার ইন্ডাস্ট্রির জন্য আসলে খুব জরুরি। এবং আমি মনে করি যে সিনেমাটা ওই মাপের সিনেমা হয়েছে যে সাধারণ দর্শক এবং আমার যে টার্গেট অডিয়েন্স, ইয়াং অডিয়েন্স, তারা অবশ্যই সিনেমাটা দেখার সময় ওইটাই প্রথম মাথায় আসবে যে এই সিনেমাটা আমার সিনেমা। সো অবশ্যই যে গল্পটা আপনি দেখতে পাবেন, আয়নাতে নিজেকে সবাই দেখতে পছন্দ করে। সো এই রিফ্লেকশনটা যখন দেখতে হবে তখন এটা অবশ্যই সাফল্য নিয়ে আসবে। আজকের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। আজকের বাংলাদেশ সৌজন্যে দুঃসহ গরমে হাঁসফাঁস অবস্থা জনতা। এই অবস্থায় শুক্রবার থেকে একটু স্বস্তি পেতে পারেন সবাই, তবে স্বস্তির বৃষ্টি নয়, আসছে রেদওয়ান রনির নতুন চলচ্চিত্র আইসক্রিম। এর গল্প আর নির্মাণের রসায়ন অবশ্যই উপভোগ্য কিছু সময় উপহার দেবে আমাদের। এসব নিয়ে আজকের আলোচনা আইসক্রিমওয়ালা। কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি।
আইসক্রিম চলচ্চিত্রের নবাগত 3 অভিনেতা নাফিজা তুষি, কুমার উদয় ও শরীফুল রাজ। আপনাদের 4 জনকে স্বাগত। রেদওয়ান, আপনার কাছেই প্রথমে একটু জানতে চাই যে আপনার এই আইসক্রিমের ফ্লেভারগুলি কি কি আছে? অনেক ফ্লেভারের আইসক্রিম এখানে তো আছে, অনেকগুলো দেখতেই পাচ্ছেন, বিভিন্ন কালার, যে কালারফুল আইসক্রিম। তবে বেসিক্যালি আইসক্রিম যে কারণে আসলে নামটা দেওয়া অথবা যে কারণে আইসক্রিম ফিল্মটা, সেটা হচ্ছে এটার একটা ইনসাইট আছে, এটা একটা সাইকোলজিক্যাল এক্সপ্লেনেশন আছে। লাইক যখন একটা আইসক্রিমকে কিন্তু সবসময় আপনার একটা টেম্পারেচার মেনটেন করতে হয়, নাহলে এটা গলে নষ্ট হয়ে যায়। মানুষের সাথে মানুষের সম্পর্কটা আইসক্রিমের মতো, ভালোবাসার সম্পর্ক, বিশেষ করে এটাকে যত্ন নিতে হয়, টেম্পারেচার মেনটেন করতে হয়, নাহলে এটা গলে নষ্ট হয়ে যায়। তো এই যে যত্নের গল্প, সম্পর্কের গল্প, এই থেকেই আইসক্রিম। তো লাইফের সাথে যেহেতু অনেকগুলো কালার, সো আইসক্রিমের সাথে অনেকগুলো কালার, অনেকগুলো ফ্লেভার, হাসি কান্না দুঃখ সবকিছুই। আচ্ছা, এবং একই সঙ্গে এই যে যেটি বললেন যে সম্পর্কের বিষয়টা, সেই সম্পর্কটা মেনটেন করা এবং সেই সম্পর্কের ক্ষেত্রে মূল কোন উপাদানগুলি আপনি নিয়েছেন সমাজের থেকেই নিশ্চয়ই নিয়েছেন? দেখেন, এই সময়ে যেটা হয় আমার কাছে মনে হয় যে এই সময় প্রধান ইয়াংদের মধ্যে যদি বলি, সেটা হচ্ছে সম্পর্কগুলো অনেক বেশি কেন জানি ঠুনকো হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক অপশনস তো অবশ্যই আছে, টেকনোলজিক্যাল একটা ব্যাপার আছে, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক সব কিছু ঢুকে যাচ্ছে। তো এইটা যদি পজিটিভলি হয় ভালো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে, সম্পর্কগুলো খুব বেশিরভাগ ক্ষেত্রে 6 মাস 1 বছর টিকে, মানে এভারেজ আমি বললাম আর কি। কিন্তু কেন আসলে সম্পর্কগুলোর ডেপটা কেন তো কমে যাচ্ছে আসলে? হ্যাঁ, আমাদের ওই জায়গাগুলো কোন সময় আসলে সম্পর্কগুলোকে নার্সিংয়ের প্রয়োজন, কোন সময় আসলে অন্য একটা আগাছা একটা গাছের পাশে মূল গাছটাকে খাওয়া শুরু করে দেয়, ওই সময়টা আমাদের আসলে বোঝা দরকার। হ্যাঁ, তো এই গল্পটার মূল জায়গাটা যে এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে, যে এখন আমাদের সম্পর্কগুলোর কি অবস্থা, সম্পর্কগুলো কিভাবে আমরা নার্চার করতে পারি, কিভাবে এটাকে আমরা ঠিকভাবে আগায় নিতে পারি, অথবা সম্পর্কে আগায় না নিলে কি হতে পারে, অথবা এখন যেভাবে সম্পর্ক চলছে সেভাবে চললেই বা আমাদের কি হতে পারে, সব মিলিয়ে আসলে আইসক্রিম। নাফিজা, আপনার কাছে আসতে চাই। নাজিফা, নাজিফা, জি। ও খুব রেগে যায়। না 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 না। না, এমনি বললাম, আমি কিডিং। নাজিফা, এই চলচ্চিত্রে আপনার প্রথম অভিষেক। বলা যায় অভিষেক, এই পুরো বিষয়টি কিভাবে দেখছেন এবং আজকে যখন প্রিমিয়ারে ছিলেন কিছুক্ষণ আগেই, সেখানে যারা দর্শক ছিলেন তাদের রিয়াকশন কেমন ছিল? আসলে এটা তো আমার প্রথম সিনেমা, আপনি বললেন তো, অনুভূতি আসলে সবকিছু নতুন, আনন্দেরই সবকিছু। প্রথম জিনিস সবারই ভালো লাগে, তো অনেক আশা ছিল। তো এখন ব্যাপারটা হচ্ছে যে, এটা আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের কাছে মনে হচ্ছে যে এতদিন সিনেমাটা আমাদের কাছে একটা বাচ্চা, তো এখন এটা মাত্র পৃথিবীতে আসছে, সবাই এটার দিকে তাকিয়ে আছে এবং সবাই মানে বাচ্চাকে দেখলে যেরকম করে ওরকমই ব্যাপারটা এখন আমার কাছে এরকমই মনে হচ্ছে। সিনেমায় আসাটা, যখন প্রথম সিনেমায় আসছেন এই সিদ্ধান্ত নিলেন, সেটি আপনার কাছে কেমন ছিল? কারণ সিনেমাটা এখন কি খুব মানে এই কাজটি করতে চেয়েছিলেন সেরকম কিছু, নাকি রেদওয়ান রনির মতো একজন পরিচালক যখন বলেছেন তখন না করা যায় না? ব্যাপারটা হচ্ছে আমার অভিনয়ের প্রতি একটা ফ্যাসিনেশন আগে থেকে কাজ করতো, তো আমি চাচ্ছিলাম সিনেমা করতে, কিন্তু আসলে যে সত্যি সত্যি সিনেমা প্রথমেই শুরু হবে এটা ভাবিনি। তো যখন অফার আসছে আর আমিও চাচ্ছিলাম, সো আর উনি তো ভালো ডিরেক্টরই, তো এরকম অফার আসলে কেন না করবো। ফলে দুটো মিলে যাওয়ার হ্যাঁ, কারণে আমারও ইচ্ছা ছিল আগে থেকে, আর তারপরে ওই জিনিসটাই ঘটে গেল আর কি। যদি এরকম হইতো যে মানে সিনেমাটা আপনি দেখলেন, যে গল্প, সেই গল্প, আপনার চরিত্র কোনোটাই আপনার পছন্দ হচ্ছে না, তারপরেও কি রিস্ক নিতেন? না, অবশ্যই নিজের পছন্দ তো সবচেয়ে বড় জিনিস। আমার আত্মতৃপ্তি যদি না হয় তাহলে আমি ওই কাজটা কেন করব? সেই আত্মতৃপ্তির সম্ভাবনাটা কি প্রথমেই যখন আপনি পেয়েছেন স্ক্রিপ্ট তখন দেখেছিলেন? হ্যাঁ, অবশ্যই। আমার আত্মতৃপ্তি যদি না ফুলফিল হতো তাহলে তো আমি কাজটা করতাম না। আমার কাছে আমার পার্সোনালি জিনিসটা খুব মানে আমি জিনিসটাকে আমি যেরকম চাচ্ছিলাম, আর মানে থাকে না নিজের স্যাটিসফ্যাকশন, ওইটাই কাজ করেছিল সবার আগে। কাজ করতে গিয়ে চ্যালেঞ্জগুলি কি মনে হয়েছিল? কারণ বড় পর্দায় কাজ করাটা একটু ডিফারেন্ট, অনেক বড় ক্যানভাস, তো সেখানে হঠাৎ করে মানিয়ে নেওয়া, নতুন কাজ করতে গিয়ে আসলে যে যাই হচ্ছিল সবই তো আমাদের কাছে নতুনই মনে হচ্ছিল। তো আসলে সিনেমা তো ইজি না, অনেক কষ্ট করতে হয়। তো আসলে আমাদের সবারই একটা জিনিস ছিল, কাজের প্রতি অনেক ডেডিকেশন ছিল, অনেক প্যাশন ছিল। দ্যাটস এই কষ্টগুলো আসলে ওরকম কষ্ট মনে কষ্ট হয়নি। করতে হয় নাকি? আমার তো মনে হয় সিনেমা সিনেমা দাঁড়ায় অনেক এবং সব পিছন অনেক থেকে সবাই কষ্টের কিছু জিনিস বলে, সিনেমা। মনে তো হয় না এরকম। যারা সিনেমা করে তারাই আসলে এই জিনিসটা প্রপারলি ফিল করতে পারে আসলে সিনেমাটা কত
টাফ, আসলে অনেক টাফ। উদয়, আপনার কাছে আসতে চাই যে একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আপনি এসেছেন, সেই ক্ষেত্রে চলচ্চিত্র এটা কি আপনার ইচ্ছাই ছিল কোনো এক সময় চলচ্চিত্র করা, নাকি আসলে অন্য কোনোভাবে এটার সঙ্গে যুক্ত হওয়া? খুব সিনেমা দেখতাম, সিনেমা খুব দেখতাম, সিনেমা ভালো লাগতো, যেগুলো ভালো সিনেমা যা দেখা হয়নি আগে, নাম শুনে শুনেও খুব মানে খুঁজে, সিনেমা খুব দেখতাম, সিনেমা ভালো লাগতো, যেগুলো ভালো সিনেমা যা দেখা হয়নি আগে, নাম শুনে শুনেও খুব মানে খুঁজে দেখতাম। তো হ্যাঁ, বড় পর্দায় কাজ করার ইচ্ছা ছিল, ভিজুয়ালে কাজ করার ইচ্ছা ছিল, ছোট পর্দায় কাজের অফার ছিল, বিজ্ঞাপন বিভিন্ন কিছু, কিন্তু আমি সবসময় ভাবতাম যে যদি ভিজুয়ালে আসি দেন উইথ বিগ স্ক্রিন। আইসক্রিম চলচ্চিত্রটি কাজ করতে গিয়ে কি মনে হয়েছে যে এই ধরনের চলচ্চিত্র, কারণ আমরা কিন্তু চলচ্চিত্র একদম স্বাভাবিকভাবে আমরা যেটা মনে যে একটু বলা যায় যে ধুঁকছে যদি শব্দটা বলি, তাহলে হয়তো অনেকে মনে করতে পারে যে আমি একটু ওভার স্টেটমেন্ট দিচ্ছি, কিন্তু আমার কাছে মনে হয়, আমি অনেক দিন যাবৎ চলচ্চিত্র নিয়ে কথা বলার ক্ষেত্রে মনে হয় যে আসলেই জায়গাটা একটু দুর্বল হয়ে গেছে। তো এরকম একটা দুর্বল ইন্ডাস্ট্রিতে যাওয়ার ক্ষেত্রে ঝুঁকি মনে করেন কিনা? না ঠিক, দুর্বলটা কিন্তু আমি তুলনামূলক অর্থে বলছি আর কি। আচ্ছা, তুলনামূলক অর্থে অর্থাৎ দুর্বল, একটা সময় হ্যাঁ, খুব ইন্ডাস্ট্রি সবল দুর্বল, ছিল। তাই তো এই সিনেমা, আমরা তো আসলাম এই জন্য, আমরা চেঞ্জ বলতে চেঞ্জ না, যারা আর কি এখন দুর্বল মনে করছে সিনেমাকে, মানে আমাদের এই জেনারেশন, তো আমাদের আইসক্রিম সিনেমাটাও এই জেনারেশনের জন্য, এই জেনারেশনকে আমরা রিপ্রেজেন্ট করি এই সিনেমার থ্রুতে, এই জেনারেশনের সবাই এই সিনেমার সঙ্গে কানেক্ট করতে পারবে, সিনেমা আবার আগের জায়গায়, ভালো জায়গায়, আগের জায়গা বা নতুন জায়গা বলতে চাচ্ছি না, ভালো জায়গায় যাবে আমাদের সিনেমা, মানে নতুন একটা জায়গা তৈরি করবে এটা। হ্যাঁ, আই থিংক সো। কম্পেয়ারের জায়গার চাইতে বরং স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসতে পারলে আরো বেশি ভালো, আমরাও খুশি হব। রাজ, আপনার অভিজ্ঞতা জানতে চাই। আইসক্রিমের অভিজ্ঞতা, আইসক্রিমের অভিজ্ঞতা, আইসক্রিম ছাড়া বার্গার, সেগুলির অভিজ্ঞতাও বলতে পারেন, তবে আইসক্রিমের প্রতি আমাদের আগ্রহ বেশি। আইসক্রিমের আসলে অভিজ্ঞতা তো এটা বলে শেষ করা যাবে না। আজকে যে এখানে লাইভে আসা পর্যন্ত আমাদের অভিজ্ঞতা, আমার মনে হয় না মানে বাংলাদেশে এরকম ঘটছে এর আগে, মানে ডিরেক্টর রাস্তায় দৌড়াচ্ছে, আর্টিস্ট রাস্তায় দৌড়াচ্ছে একটা লাইভ আসার জন্য, প্রিমিয়ার শো শেষ করে। আসলে আমরা না এই সিনেমাটার জন্য, মানে এটা শুধু রনি ভাই না, আমার মনে জানার মতো রনি ভাই হচ্ছে 15-20 দিন ঘুমাচ্ছে না, শুধু রনি ভাই না, ওনার টিম যারা কাজ করতেছে কেউ ঘুমাচ্ছে না। মানে এই সিনেমাটা শুধু সিনেমা না, এটা না সবার একটা এত দরদ ছিল, মানে আমরা না সবাই এত ইমোশন দিয়ে, এত দরদ দিয়ে, এত মায়া দিয়ে কাজটা করছি। এটার প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য অভিজ্ঞতা, প্রত্যেকটা জিনিস আমাদের জন্য নতুন, কারণ আমরা এই জিনিসটা ফিল করতে পারি, কারণ এই টেস্টটা আমাদের কাছে ডিফারেন্ট মনে হচ্ছে প্রত্যেকটা জিনিস। রাজ, আপনি নিশ্চয়ই বাংলা ছবি দেখেন? হ্যাঁ, অবশ্যই। বাংলা ছবি দেখলে কি মনে হয় যে আজকে আপনারা যেহেতু প্রিমিয়ার থেকেই আসছেন, নিজে তো ছবি করেছেন, কিন্তু তারপরেও যে রাঁধুনি রান্না করে, সেও কিন্তু রান্নাটা শেষ করার পরে টেস্ট করে বোঝার চেষ্টা করে আসলেই কেমন হয়েছে। আজকে প্রিমিয়ামে এই শোটা দেখার পরে আপনাদের বা আপনার কেমন মনে হয়েছে? মানুষের মতামত আমি জানতে চাচ্ছি না, একদম আপনার মতামত, এবং আপনার চরিত্র সম্পর্কে কোনো কথা বলা যাবে না। আচ্ছা, হ্যাঁ, গুড। আমি শুধু একটা জিনিসই বলবো, মানে আমার গ্রামের বাড়ি, আমিও খুব মানে রুরাল এরিয়াতে বড় হয়েছি ছোটবেলায়। তো আমার গ্রামের বাড়ির উঠানে দেখতাম হচ্ছে আগে 14 ইঞ্চি সাদা কালো টিভি ছিল আমাদের বাড়ির উঠানে। তো একটা সময় কি শুক্রবারে আমাদের বাড়ি জমজমাট থাকতো, মানে অন্য পাড়ার গ্রামের মানুষ আমাদের বাড়িতে আসতো। তো একটা সময় সেই জিনিসটা হারাই গেল। একটা সময় এসে আমি আমার মায়ের সামনে, বোনের সামনে, বাবার সামনে সিনেমা ছাড়তে পারি না, অথচ তারাই কিন্তু আমাকে সিনেমা দেখতে মানে উৎসাহিত করছে। আমরা আমাদের ব্রাউনবাড়ি থেকে কুমিল্লা সিনেমা হলে আমার বাবা মা সিনেমা দেখতে গেছে, আমাকে নিয়ে গেছে। তো বাইদেও আমি কাজ করতে করতে এই জায়গায় আসছি, বাট অনেকদিন যাবো সেই জিনিসটা আমি পেয়ে আসছি, মানে বাসা থেকে, যে সিনেমা, বাংলা সিনেমা ছাড়া যাবে না, চেঞ্জ, মানে অন্য চ্যানেল দাও। তা আজকে আমি লাকি, আজকে আমি আসলে অনেক আনন্দিত। আমার মা, আমার বোন বাংলা সিনেমা দেখতে আসছে, এবং বাংলা সিনেমা দেখে সে আমাকে জোরে জোরে কান্নাকাটি করছে। আমি থ্যাংক ইউ রনি ভাই, আমি আমার যে কথা আপনাকে দিয়েছিলাম সেই কথাটা ফেরত পাইছি। থ্যাংক ইউ ভেরি মাচ। রনি, অবশ্যই এইটা একটা ভালো জিনিস। আমরা সবাই বলি বিভিন্ন সময়ে যে ভালো ছবি হওয়া দরকার, কিন্তু ভালো ছবির জন্য যেই পরিশ্রম, এবং এই যে যেটা রাজও বলছিল, পরিশ্রম মানে শুধু বানানো না, একটা ছবিকে সফল করার জন্য যে এটার পেছনে অনেক শ্রম দিতে হয়, সেটা প্রিমিয়াম শেষ করে একটা লাইভ শোতে দৌড়িয়ে আসার মধ্যেও সেইটাও এক ধরনের ডেডিকেশনেরই প্রমাণ রাখে। মানে এই কাজটি, প্রজেক্টটি হাতে নেওয়ার পেছনে মূল অনুপ্রেরণা কি ছিল? কারণ আমরা জানি যে এর আগে চোরাবালি ছবি যথেষ্ট দর্শক প্রিয়
হয়েছিল, ফলে নিশ্চয়ই তার চেয়ে আরেকটু বড় চ্যালেঞ্জ নেওয়ার পরিকল্পনা ছিল। সেই ক্ষেত্রে প্রস্তুতির গল্পটা যদি বলেন যে কি রকম প্রস্তুতি নিতে হয়েছে। প্রথমত এই ছবি বানানোর পেছনে মূল চালিকা শক্তি যদি বলি সেটা আমি নিজেই আসলে, কারণ নিজে আমি আমার ইমোশন, আমি আমার জীবন, হ্যাঁ, আমি আমার জীবন যাপন পুরোটাই আসলে আমাকে ইন্সপায়ার করছে এই ছবিটা বানানোর জন্য, আইসক্রিম অন্তত। কেন বলবো সেটা হচ্ছে যে আমি নিজে এই ধরনের অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে এই সময়ে শুধু আমি না, আমার চারপাশে আমার ভাইটাও এই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে, আমার বন্ধুটাও যাচ্ছে, আমার চাচাটাও যাচ্ছে কোনো সময় হয়তো। মানে আমার চারপাশে এটাই ঘটে যাচ্ছে, কেউ এটা নিয়ে আমরা কোনো কথা বলছি না। কি ঘটনা ঘটছে সেটা আমরা সিনেমা হলে গিয়ে দেখবো, কিন্তু যেই ঘটনা দেখছে এই ঘটনা আমরা সবাই জানি, আমাদের চেনা ঘটনা। যখন দেখবে মানুষ অবাক হবে, হ্যাঁ দিস ইজ মাই লাইফ। একটা মানুষ আয়নাতে বারবার নিজেকে কেন দেখে, তোর রিফ্লেকশন দেখতেও খুব পছন্দ করে। সো মানুষ তার রিফ্লেকশন দেখতে পাবে এখানে, হ্যাঁ। সো আমার কাছে মনে হচ্ছে এই রিফ্লেকশনের জায়গাটাকে এই সময়ের ফ্রেমে বন্দি করা দরকার। সো ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এই সিনেমাটা আমি বানাইতে চাই। হ্যাঁ, মানে সিনেমাটা একটা ভেতর থেকে একটা টান আসে আসলে বানানোর, হ্যাঁ, যে একসময় আইসক্রিম ওই সময়ও টান ছিল, কিন্তু এই সময় এইটা হচ্ছে পুরোপুরি আমার নিজের ইমোশনের গল্প, আমার পাশের মানুষটার ইমোশনের গল্প, এই সময়ের ইমোশনের গল্প। আমার মনে হচ্ছিল এই গল্পটাই আমি এখন বানাবো, এবং অন্য গল্প আমার কাছে ছিল না তা না, কিন্তু অন্য গল্প আমি মাথায় নিতে পারতেছিলাম না। এবং পুরো সিনেমার সময়টা যা যা কাজ করছি সব আমার মন থেকে আমি কাজ করছি। এই যে প্রথম একটা ছবি করলেন চোরাবালি, তারপরে এখন আইসক্রিম করছেন, এবং আইসক্রিম নিশ্চয়ই মানুষের প্রত্যাশা অনেক বেশি থাকবে, সেইখানে একদম নতুন একটা সেট নিয়ে কাজ করা অনেক বেশি রিস্কি কিনা? অবশ্যই রিস্কি, কিন্তু সেই রিস্কটা আপনি কিভাবে দেখছেন? যে এটা আমি রিস্কটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছি আসলে, সত্যি কথা। আমার অভিজ্ঞতা এটা প্রথম না যে আমি একদম নতুন নিয়ে লিড কাস্টে নতুন নিয়ে কাজ করা। এখন মিডিয়াতে অনেকেই কাজ করে যাদের প্রথম কাজ ছিল আমার সাথে, এবং আমি এরকম একদম লিড কাস্টে একদম ফ্রেশ মুখ নিয়ে কাজ করছি অনেক। সো প্রতিবার একটা কমন ব্যাপার ঘটে, সেটা হচ্ছে যে আমার মধ্যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়, এই জায়গাটা আমাকে উত্তরাইতে হবে। এটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে আমি যেহেতু ইমোশনের গল্প বলতে চাচ্ছি, আমার কাছে মনে হচ্ছিল যার ইমোশন, যার হাসি কান্না দুঃখ কেউ দেখেনি। ও যখন কাঁদবে মানুষ প্রথম দেখবে, ও যখন হাসবে মানুষ প্রথম দেখবে। সো আমার ইমোশনটা আরও বেশি কানেক্টিং হবে আমার ভিউয়ারদের সাথে। সো আমার মনে হচ্ছিল আমি নতুন কাজ নিয়ে করবো। এখন নতুন কাজে অবশ্যই অনেক রিস্ক, বিজনেস থেকে যদি চিন্তা করেন প্রত্যেকটা জায়গায় রিস্ক, কিন্তু আমি বিশ্বাস করি আমার কাজটা যদি আমি সৎভাবে করি, এবং আমার প্রত্যেকটা ক্যারেক্টারের ভিতরে যদি আমার ওই জিনিসটা যদি আমি ভেতরে ওদেরকে দিয়ে দিতে পারি যে আমি আসলে কি ভাবছি, কি চিন্তা করছি, এবং আমি তো নিজের স্ক্রিনে থেকে আমি আসলে নিজে অ্যাক্টিং করবো না। সো আমার ভাবনা, আমার কান্নাটা আমি উদয়ের চোখ দিয়ে, রাজের চোখ দিয়ে দেখাতে চাই, হ্যাঁ, আমার হাসিটা আমি তুষির মুখ দিয়ে দেখাতে চাই। সো ওইটাকে যখন ওদেরকে বিলিভ করাতে পারছি, এইটা নতুন পুরাণের সমস্ত দেয়াল ভেঙে গেছে। রেদওয়ান, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ যে আমরা কালকে থেকেই দেখলে বুঝতে পারবো যে চরিত্রগুলি ভেঙে সত্যিকারের ওই চলচ্চিত্রের চরিত্রগুলিতে রূপায়ণ করা, এইটাই মূলত ডিরেক্টরের মূল কাজ। এই জন্যই ডিরেক্টরস মিডিয়া এটা, এবং এইটার উপরেই নির্ভর করবে সত্যিকার অর্থে এই চ্যালেঞ্জটা। আমরাও চাই যে এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসলে নতুন তারকার জন্ম হোক, যেন বাংলাদেশের চলচ্চিত্র সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমার একটা বিরতি নিতে হবে, বিরতির পর ফিরে আসবো আপনাদের চারজনের কাছেই, এবং মূল যে বিষয়টি এই চলচ্চিত্রের কাজ করার অভিজ্ঞতাগুলি আমরা একটু শেয়ার করার চেষ্টা করবো এই সময়। আজকের বাংলাদেশের নিচে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। নাজিফা তুষি, আইসক্রিম চলচ্চিত্রে অভিনয়ের সময়, মানে এটা পুরো সময়টা কতদিন ছিল? 35 days। 35 days একটানা করতে হয়েছে না বিরতিহীন? না, হ্যাঁ, বিরতিহীন। সত্যিকারে? হ্যাঁ, আমরা গুলিস্তান সদরঘাট আমরা একটানা শুটিং করছি। আচ্ছা, এই যে একটানা শুটিং করলেন, এই অভিজ্ঞতাটা বলবেন যে কি রকম ছিল কাজটা, কোথায় কোথায় শুটিং হলো? আগে যেটা হয়েছিল, আমাদের মুভির আগে 3 মাস আমরা গ্রুমিং করেছিলাম, কোনো স্ক্রিপ্ট বা কিছু না, ওটা হচ্ছে মানে সিঙ্ক ইউনিটের সাথে ওসব। তো শুটিং এর সময় যেটা হয়েছিল যে ওই টাইমটাতে আসলে আমরা খাওয়া দাওয়া, ঘুম বা পার্সোনাল লাইফ বা ফোন বা ফ্যামিলি সব ভুলে গিয়েছিলাম আসলে। মানে ওটা একটা অন্য জগৎ ছিল, মানে আমরা ক্যামেরার বাইরেও ওই ফিলেই ছিলাম সবাই। মানে আমাদের মাথায় ছিল যে আমাদের সামনে যে সিনটা এখন হবে ওইটা আমাদের ফুললি যেভাবে আমাদের ডিরেক্টর চায় বা আমরা যেভাবে মানে ওইটা যাতে প্রপারলি করতে পারি, এটা সবারই ছিল। ইভেন এমন হয়েছে যে একটা সিনের আগে আমি ফেন্ট হয়ে গেছিলাম, মানে
টেনশনে এরকম হয়েছিল। এটা কি প্রথম সিন না তার না অনেক না, পরে? এটা রনি ভাই আমাকে একবার বলছিল এটা হচ্ছে এই মুভির সবচেয়ে ইমোশন সিন, সো তোমার এটা ভালোভাবে করতে ওইটাই হবে। জীবনের বেশি ভুল ছিল যে কেন এটা এটা বলতে বলার গেলাম, পরে- ওই টেনশনটা নিতে পারে নাই। তো এটা বলার পরে আমি, ওটা হয় কি যে মেন্টালি একটা ব্যাপার থাকে যে ফিজিক্যালি একটু সিক ছিলাম, বাট তার থেকে মেন্টালি বেশি আমি ডাউন হয়ে গেছিলাম শোনার পরে। তারপর আর ওই সিনটা করা হয়নি ওই দিন, তারপরের দিন ওইটা আবার প্রপার ভাবে করা হয়েছে। তো তখন সবাই বললো যে না ভালোই হয়েছিল। ইউনিটটা কেমন ছিল? আমাদেরকে গল্প বলবেন না তো জানি, কিন্তু ইউনিটটা কেমন ছিল? সেখানে নিশ্চয়ই শুধুমাত্র আপনার দুইজন নায়কই ছিল না। আমার মনে হয় যে আমার ফ্যামিলির পর এটা মানে সেকেন্ড ফ্যামিলি। এটা হচ্ছে আমার ফার্স্ট সিনেমা দেখে বলছেন, এটা আসলে আমার কখনো মনে হয়নি যে আমি কোনো শুটিং করছি বা এটা কোনো অন্য জায়গা। এটা এখন আমি তিনজনই অ্যাগ্রি করবে, মানে প্রোডাকশন বয় থেকে শুরু করে এডিরা আমরা পার্সোনাল লাইফে খুব কানেক্টেড সবাই সবার সাথে এখনো। সো এটা না আমাদের একটা ফ্যামিলি, এটা শুটিং এর কোনো কিছু না। টিম ওয়ার্কটা অনেক টিম ওয়ার্কের, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের সাথে খুব সিং ছিল সবার। উদয়, টিম ওয়ার্ক কি আসলেই ভালো ছিল? মানে আপনার মনে হয় না যে নায়িকা অন্য নায়কের দিকে বেশি সময় দিচ্ছে? টিম অ্যাজ এ টিম কি আমরা নাকি আপনি পুরো ইউনিটের কথা বলছেন? না, পুরো ইউনিটের কথা পুরো বলছি। ইউনিটের সঙ্গে সবার মেন্টাল কানেকশন ছিল আই থিংক, মানে বেশি, মানে আমি ওই ফ্যামিলি এভরিথিং সবই ঠিক আছে, কিন্তু মেন্টাল কানেকশনও বুঝতে পারতো একদম, মানে রনি ভাই টু একদম আমাদের প্রোডাকশন বোঝা যাচ্ছে তাপ ওই ফ্যামিলি এভরিথিং সবই ঠিক আছে, কিন্তু মেন্টাল কানেকশনও বুঝতে পারতো একদম, মানে রনি ভাই টু একদম আমাদের প্রোডাকশন বোঝা যাচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রিত ছিল পুরোটা সময়। একদম। সেই জন্য আমাদের তো সব সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকছে না এখন, আইসক্রিম যেহেতু। আচ্ছা, এমনিতে ধরেন এই ছবি করতে যাওয়ার আগে যেটা তুষি বলছিল যে 3 মাসের গ্রুমিং, এই গ্রুমিং ব্যাপারটা আসলে কি ছিল? মানে এটা কি শুধুমাত্র একজন আরেকজনের সঙ্গে পরিচিত হওয়া? নট অনলি, এটা হচ্ছে গ্রুমিং বলতে আমাদেরকে একটা টাইমে হয়তোবা ডাকা হইতো অফিসে, রনিবে ডাকতো, অ্যাক্টিং এর উপর আমরা অবশ্যই কাজ করতাম, বিভিন্ন রিয়েল লাইফ মানে ক্যারেক্টার আমরা প্লে করতাম, হয়তোবা কখনো রাস্তায় ভিক্ষুক দেখে ওটা প্লে করতো কেউ, হয়তোবা আমাদের মধ্যে কেউ বাসের কন্ট্রাক্টর দেখে প্লে করার ট্রাই করতাম, ঠিক আছে। কিন্তু ওই অ্যাক্টিং করতে গেলে সিনেমাতে যেই মানে জিনিসগুলো খুব বেশি কাজে লাগে, টাইমিং গুলো, যে টাইম শিডিউল গুলো ঠিক রাখা, অনেক সময় বসে থাকাও শিখতে হতো আমাদের, যে হ্যাঁ বসে থাকো 5 ঘন্টা, এটা শিখো, এটা কাজে লাগবে হয়তো সিনেমাতে, এসব ছিল আর কি। বসে থাকাটাও কাজে লাগবে, যাক এটা অবশ্য নতুন আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, সত্যিকার অর্থে বসে থাকাটা খুবই মানে কারণ শুটিং কঠিন এ আপনার অভিজ্ঞতা। এরকম হয় যে একজনের শট চলছে আরেকজনের শট 5 ঘন্টা পরে হতে পারে, ওই লোকেশনে আমরা শুট করে শেষ করে আসবো, আরেক লোকেশন শিফট করবো। এখনো 5 ঘন্টা বসে, নর্মাল কোনো মানুষ যদি এমনি কোনো কাজ ছাড়া 5 ঘন্টা বসে থাকে তো একসময় বোর হয়ে যাবে, ওর বিরক্তিটা চলে আসবে, এবং পরে নিজের শটের সময় শটের সেটা সময় ওর বিরক্তিটা বোঝাবে যদি শটটা আনন্দের হয়। তার মানে ওর একটা রিসিভ করতে হবে আগে থেকে, যে ওরা তো নতুন, ওই জিনিসটা ভেতর থেকে আসতে হবে যে না, দিস ইজ পার্ট অফ ওয়ার্ক, বসে থাকা, আমি ওয়ার্কের মধ্যেই আছি, এটা প্রসেস। রাজ, আপনার অভিজ্ঞতা যদি একটু শুনতে চাই, যে এই যে পুরো প্রক্রিয়াটি মানে গ্রুমিং থেকে শুরু করে শুটিং পর্যন্ত। ইন্টারেস্টিং ছিল। প্রত্যেকটা দিনই হচ্ছে সকাল সকাল আমার একটা বাজে সিচুয়েশন, আমি হচ্ছে 2-1 দিন হচ্ছে লেট করতাম। তো একদিন লেট করার ফলে হচ্ছে কি আমাদের নিয়ম ছিল যে 1 মিনিট লেট করলে হচ্ছে রুম থেকে বের করে দিত, 2 ঘন্টা ঘুরে আসো তারপর আসবো স্ট্রেট। মানে রনি ভাই আবার ওই ব্যাপারে খুব স্ট্রিক্ট, যে এটা করো নাই কেন, করো নাই, তুমি চলে যাও। তো একদিন আমি ভুল করছি, ঠিকই হচ্ছে আমাকে পাঠিয়ে দিচ্ছে, তুমি 2 ঘন্টা ঘুরে আসো, এখন অফিসে জায়গা নেই। আমি ঠিকই রাস্তাঘাটে 2 ঘন্টা ঘুরে তারপর আসছি। তাই খুব মজার ওগুলো আমাদের জন্য পজিটিভ ছিল, যে ওগুলো আমরা রিসিভ করতে পারছি বলে হয়তো বা ঠিকঠাক জিনিসটা করতে পারছি। এমনি চরিত্রগুলিকে রূপায়ণ করার ক্ষেত্রে কিরকম চ্যালেঞ্জ ছিল? কারণ রনি ভাই যেটা বলছে, রনি ভাই তো পুরোপুরি আমাদের খোলাসা করে বলছে না, কিন্তু তারপরেও যেহেতু এটা মূলত মানুষের মানবিক দ্বন্দ্বগুলি নিয়েই কাজ করা, সেটা নিশ্চয়ই খুব সূক্ষ্ম দ্বন্দ্ব, সূক্ষ্ম অনুভূতি তুলে ধরাটাই আসলে মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা আপনারা কিভাবে এবং কেমন করে উতরালেন? ওই চ্যালেঞ্জটা ছিল আমাদের জন্য অনেক বেশি টাফ। প্রথমে যখন আমরা কিন্তু অনেকদিন স্ক্রিপ্ট জানতাম না, আমাদের স্ক্রিপ্ট কি, এটা রনি ভাই টেকনিক্যালি বলে নেই আমাদের, হয়তো সেই পর্যন্ত আমাদের মানে না বলাটাই ভালো ছিল, এখন বুঝতেছি। অনেকদিন আমরা বিভিন্ন জিনিস নিয়ে হচ্ছে আলাপ আলোচনা করতাম, লাইক কি ওই যে বললাম না টপিকস, ভিক্ষুক একজন, বাসের কন্ট্রাক্টর একজন, আমরা এসে এই প্র্যাকটিস করতাম ডেলি। তো ফাইনালি যখন আমরা স্ক্রিপ্ট নিয়ে বসলাম সবাই একসাথে, টিম 15-20 জন, ওই দিন রনি ভাই স্ক্রিপ্ট বলার আগে বলে নিল যে এটা আমার স্বপ্ন। কারণ একটা মানুষের স্বপ্নকে সে আগে বিলিভ করছে, তারপরে সে বলছে যে আমার স্বপ্নকে বিলিভ করার জন্য। তো আমরা 3 জনেই ওনার স্বপ্নকে বিলিভ করছি,
কোনো স্বপ্নের জানি না কতটুকু কাছে দিতে পারছি, বাট বিলিভ করছি যে আমার ওই জায়গায় যাইতে হবে। এটা আমার স্টোরি, এটা আমার লাইফ, আমার লাইফে এটা হয়েছে, এটা আমার ঘটছে। আমরা কাঁদছি, আমরা গ্লিসারিন ছাড়া কাঁদছি, মানে আমরা ইমোশনে ছিলাম, আমরা হাসছি, আমরা মন মানে খুলে অ্যাক্টিং করছি। আমার মনে হয় না কোনো আমাদের জড়তা নিয়ে, আমরা ভয় নিয়ে আমরা কোনো কিছু করি নাই। বাট এই জিনিসটা মানে অল ক্রেডিট গোস টু রেদন রনি। উনি আসলে আমাদেরকে ওই যদি ট্রেন আপটা না করতো তাহলে হয়তো বা আমরা এই জিনিসটা করতে পারতাম না। ফলে আগে যে গ্রুমিংটা ছিল সেটা খুবই কাজে দিয়েছে। হ্যাঁ বলুন তো, প্রত্যেকটা সেশন মানে উনি কোনো না কোনো কাজ করবে কোনো না কোনো রিজনে। হ্যাঁ মানে থাকে ওনার প্ল্যান থাকে যে এরপরে কি হবে। আর রনিবের একটা জিনিস খুব ভালো, উনি না বুঝে যে হচ্ছে কি মানে রাজ কি চাচ্ছে, উদয় কি চাচ্ছে, নাজিফা কি চাচ্ছে, আসলে তাহলে এই জিনিসটা ঘটাইতে হবে। তখন মানে উনি না ঠিকঠাক ওই জিনিসটা বুঝে এবং ঠিকঠাক ওই জিনিসটা ওই সময় ঘটায়। এটা ওনার একটা স্পিরিচুয়াল কানেকশন, একটা আধ্যাত্মিক একটা ব্যাপার। রেদওয়ান রনি, এই যে মানে আমরা চলচ্চিত্রের ক্ষেত্রে কতগুলি বাজওয়ার্ড, ট্যাগ ওয়ার্ড ব্যবহার করি, অ্যাকশন ধর্মী, তো কোনোটা সামাজিক, কোনোটা হোয়াটএভার। আপনার ছবিটা আসলে কি নিয়ে, কি বিষয়ে? আপনি বলেছেন যে মানুষের সম্পর্ক নিয়ে, কিন্তু যদি কেউ এইরকম মানে স্বাভাবিক সাধারণভাবে যদি কানেক্ট জনরা করতে বলি চায়, আসলে হ্যাঁ যে জেন্ডার, কোন জনরার হ্যাঁ। ছবি, সেটা যদি বলি তাহলে বলতে হয় কি আসলে রোমান্টিক কমেডি আর রোমান্টিক থ্রিলার, মানে দুইটাই আসলে রোমান্টিক ড্রামা। হ্যাঁ, যে এটার মধ্যে অনেক ড্রামা আছে, এটার মধ্যে অনেক থ্রিলিং ব্যাপারও আছে, আর কমেডিও আছে, মানে সবকিছু মিলে মিক্স আছে। মূল জিনিসটা আসলে রোমান্টিক ছবি। এবং সেক্ষেত্রে কি কাহিনীর সঙ্গে মানুষ যাতে কানেক্ট করতে পারে সেই বিষয়টার কোন দিকটায় বেশি গুরুত্ব দিয়েছেন? কারণ অনেক সময় দেখা যায় যে কাহিনীর সঙ্গে কানেক্ট করার সময় গানের আশ্রয়টা বেশি নেওয়া হয়, অনেক সময় দেখা যায় যে মানুষের সঙ্গে একটু দ্রুত কমিউনিকেট করার জন্য হ্যাঁ, আমার মনে হয় যে আমার এই ছবির আমি নিজের কিছু প্রস্তুতি ছিল আমার। আমি যখন সিনেমাটা লিখি তখন আমার মাথায় প্রথম কাজটা ছিল এটা, যে এই সিনেমাকে রিপ্রেজেন্ট বেশি এটা দিয়ে করবে, ওটা দিয়ে করবে, এটা ঢাললে একটু বেশি হবে, ওটা ঢাললে আর একটু দর্শক পছন্দ করবে, এটা আমি শুরু থেকে মাথা থেকে দূর করে দিছি। আমার প্রথম কথা যে আমি যে গল্পটা বলতে চাই সেই গল্পের প্রয়োজনে যতটুকু যা দরকার সেটা ইউজ করবো। গান যদি একটাও ডিমান্ড না করে, গান একটাও দিব না। আমার সিনেমাটা দেখলে বুঝতে পারবে যেই সিচুয়েশনে যেই গান, ওটা ওই সিচুয়েশনে ডিমান্ড করে। মানে প্রত্যেকটা জায়গা আসলে আমার কাহিনীর প্রয়োজন ছাড়া একটা অপ্রয়োজনীয় জিনিস আমি রাখতে চাই নাই শুরুতে আর কি। হ্যাঁ, সো এটা গল্প বাছাই থেকে শুরু করে প্রতিটা জায়গায় ওইটা আসলে খাটে, যে আমি যেটা বলতে চাইছি, আমি যেটা দেখাতে চাইছি, অথবা আমার ইমোশনটাকে আমি যেভাবে কানেক্ট করতে চাইছি, ঠিক ওই জায়গাটা আমি সৎ থাকার চেষ্টা করছি। নাজিফা, এই যে নতুন প্রজন্মের গল্প বলা হচ্ছে, সেইখানে নিজেদেরকে কানেক্ট করার ক্ষেত্রে কতটুকু সহায়ক হয়েছে আপনার নিজের বেড়ে ওঠার অভিজ্ঞতা? আবার বলবেন? আপনার নিজের বেড়ে ওঠার অভিজ্ঞতা, বন্ধু বান্ধবদের সঙ্গে, কারণ আমরা সবাই জানি, যেহেতু রেদওয়ান রনি বলছেন খুবই কমন, আমাদের প্রত্যেকের জীবনে এরকম ঘটনা ঘটেছে, অথবা আমার পাশের জনের জীবনে এই ঘটনা ঘটেছে, ফলে অজানা কোনো কাহিনী না, এটা আমরা ধরে নিতে পারি। এটা হচ্ছে কি, যেমন রনি ভাই বলে এটা সবার লাইফে কমন স্টোরি, এটা আমার পার্সোনাল লাইফেরও কমন স্টোরি আসলে, বিকজ আমি পার্সোনালি এটা নিজের সাথে আগে কানেক্ট করছি, তারপর আমি এটা বিলিভ করছি এবং মানুষকে এটা বলছি যে আসলে এটা ট্রু। কারণ হচ্ছে এই জেনারেশনের গল্প তো এটা, তো এই জেনারেশনের তো আমিও একজন মানুষ, তো এটা আমার পাশে আমার বন্ধুর সাথে হচ্ছে, আমার সাথে হচ্ছে, দেখা গেল যে আমার বোনের সাথে হচ্ছে, বা আমার কোনো বন্ধুর সাথে হচ্ছে। তো এই জিনিসটা না সবার এই জেনারেশনের কোনো না কোনো মানুষের সাথে ঘটছে, বা আমার মার সাথে ইভেন্ট ঘটেছে এরকম ব্যাপারটা। তো এটা আশেপাশে দেখা যাচ্ছে। তো এই জন্য আমরা বলছি যে আসলে প্রত্যেকটা মানুষ যখন সিনেমা হলে যাবে, সে তিনটা চরিত্রে যে কোনো একজনের সাথে সে কানেক্ট করতে পারবে নিজেকে, এটা আমরা স্ট্রংলি বলতে পারি অ্যাটলিস্ট। আর বাকি চরিত্ররা যারা দর্শক হিসেবে ওইখানে আছেন, তিনটা চরিত্রের পাশাপাশি বাকি চরিত্র তা তো এই মানে এনভায়রনমেন্টেরই মানুষ, তারা কোনো না কোনো ভাবে তো কানেক্ট করবে। আচ্ছা, এই যে বলছি বাকি চরিত্র, মানে একটা চলচ্চিত্র তো শুধু তিনজন কেন্দ্রে থাকে, কিন্তু বাকিরা এটাকে বিল্ড আপ করে, এবং সেখানে দেখা যায় যে এই ইমোশনস গুলিকে কোনো কোনো ক্ষেত্রে কিভাবে ট্যাকেল করবে, সেইখানে হয়তো কেউ মানে আমরা তো দেখেন, যেহেতু মানে আমার মনে হয় এই অ্যানসারটা আমার দেওয়া উচিত, কারণ এটা মেকিং এর দৃষ্টিভঙ্গিটা বেশি, কারণ ওর পাশের চরিত্রটা সম্পর্কে ওর যতটা আমার কানেকশনটা একটু বেশি আসলে। আমি কেন মানে সাপোর্টিং ক্যারেক্টারগুলো কিভাবে করা হবে যাতে মনে না হয় যে শুধুমাত্র এই প্রজন্মকে যে রিপ্রেজেন্ট করতেছে তার জন্যই, তার পাশে আমরা যারা অন্য প্রজন্মের মানুষ আছে, আমি তো একটু বুড়ো, তো আমাদের প্রথম কথা হচ্ছে যে আমি যখন ঘরে ঢুকি তখন আমার দেখা হয় কার সাথে, ধরেন আমার মায়ের সাথে, নাহলে আমার বাবার সাথে। আমি যখন বিকালে কোনো এক সময় কোনো একটা শুক্রবার অথবা কোনো একটা হলিডেতে কারোর সাথে একটু আড্ডা মারতে বসি, তখন আমার ফ্যামিলির সাথে।
সো আমার গল্প মানে কিন্তু এখানে ক্যারেক্টার একটা আমার পরিবারও, অথবা আমার বাবা, অথবা আমার মা, যার সাথে আমার একটু, আবার আমার বন্ধু, অনেক সময় আমার মা আমার বন্ধু, ঠিক আছে? যখন আমার ইমোশনাল কোনো একটা বিষয় আমি শেয়ার করতে যাচ্ছি, সেটা আমার মায়ের সাথে শেয়ার করছি। তার মানে আমি এই প্রজন্মের গল্প বলতে বোঝাচ্ছি শুধু এই ক্যারেক্টারগুলোকে না, যখন আমার মাও এটার একটা অংশ, আমার বাবা, আমার বন্ধুর বাবাও এটার একটা অংশ। সো আশেপাশের চরিত্রগুলো আসলে খুব স্ট্রংলি এটার সাথে কানেক্টেড হয়ে এবং একই সঙ্গে এগিয়ে যাবে। জি, উদয়, আপনার কাছে ফিরে আসবো একটা বিরতির পরে। এই একই বিষয়ে যে আসলে ক্যারেক্টারের সঙ্গে নিজের যে এক হয়ে যাওয়া, সেইটা কতটুকু এবং সেটা আসলে কতটুকু আপনাকে হেল্প করেছে ক্যারেক্টার বিল্ড আপ করার ক্ষেত্রে চলচ্চিত্রে। আজকের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। আজকের বাংলাদেশ সৌজন্যে বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। উদয়, আপনার কাছে আবার ফিরে আসতে চাই যে ক্যারেক্টার বিল্ডিং এর ক্ষেত্রে অভিজ্ঞতা কতটুকু কাজে লেগেছে নিজের জীবনে? রিয়েল লাইফ একটু ডিফারেন্ট থাকে, সিনেমা অবশ্যই একটু ডিফারেন্ট, কিন্তু হ্যাঁ অবশ্যই আমার লাইফেরও কাহিনী, এটা সবার মতো। কালকেই জানা যাবে কি আছে আপনার জীবনে। আমরা ডিফারেন্ট, এরকমই সিনেমার কাহিনীটা, মানে ওই তো হয়তো বা আমার ক্যারেক্টারটা আমার লাইফে হয়েছে, অথবা আরেকজনের সাথে যেটা হচ্ছে আমার আশেপাশের মানে কো আর্টিস্টদের, তাদেরটা হয়তো আমার সাথে হয়েছে, মানে আমারটা হয়েছে না, হ্যাঁ হয়তো বা একটা এরকম কিছু হয়েছে, আই ডোন্ট নো। আচ্ছা, এই যে কাজের ক্ষেত্রে ধরেন এটা শেষ হয়ে গেল, আগামীকালকে বলা যায় যে একটা বিরাট অগ্নি পরীক্ষা, এই পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে বলে মনে হয়? পরীক্ষার প্রস্তুতি খুব বেশি কনফিডেন্ট। আগামীকালকে বলা যায় যে একটা বিরাট অগ্নি পরীক্ষা, এই পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে বলে মনে হয়? পরীক্ষার প্রস্তুতি খুব বেশি কনফিডেন্ট এখন, যে খুব ভালো হয়েছে প্রিমিয়ার দেখার পরে। অ্যাজ এ অডিয়েন্স, মানে একটা দর্শক হিসেবে দেখলাম সিনেমাটা বসে একটু আগেই, একদমই ইমোশনাল হইছি, আমাদেরকে দেখে ইমোশনাল হইছি। সো অডিয়েন্স হিসেবে দেখছি, আমার কাছে মনে হয়েছে যে ঠিকঠাক। অডিয়েন্স হিসেবে কি এটাই প্রথম দেখা নাকি এর আগেও? এটি প্রথম দেখা, একদম ফার্স্ট টাইম। তাহলে এই দেখাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। রাজা, আপনার কাছে আসতে চাই যে ধরেন বন্ধু বান্ধবদেরকে তো নিশ্চয়ই বলবেন যে দোষ সিনেমাটা দেখিস, বানাইছি না, তো কি বলবেন, কেন দেখবে, যে আপনি আছেন সেই জন্য নাকি আর কোনো মেসেজ আছে? না, আমি আছি এর জন্য না, আমার বন্ধু বান্ধবরা এমনিতে এক্সাইটেড অনেক, কারণ আমি ছোট থেকে পড়েছি, আমার বাবা গভর্নমেন্ট জব করে, তো বিভিন্ন জায়গায়, মানে সিলেটে, ঢাকায়, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ঢাকা, নারায়ণগঞ্জ সহ সারা সব জায়গায় মোটামুটি যারা গভর্নমেন্ট সরকারি চাকরিজীবী, ওদের ছেলেমেয়েরা এরকম মানে বড় হয় এভাবে, এই জায়গায় একটু ওই জায়গায় একটু, তো সেই সুবাদে হচ্ছে কি আমার অনেক হিউজ ফ্রেন্ড সার্কেল, অনেক মানে সব জায়গায়, তো তারা আমার চেয়েও বেশি এক্সাইটেড, শুধু আমার জন্য না, মানে আমি সিনেমা করছি না, কিন্তু আপনি তাদেরকে কি বলবেন যে এই কারণে ছবিটা দেখা দরকার? আসলে এই কারণে ওদেরকে, ওরা বললেও দেখবে, না বললেও দেখবে, এটা হচ্ছে কি ওদের ফরজ, মানে ওরা এখন থেকে হচ্ছে কি পাগল করে ফেলছে কখন যাবে, আল্লাহ আজকে প্রিমিয়ারে আসে। বাট আমি একটা মেসেজ দিতে চাই ওদের, শুধু আমার বন্ধু বান্ধব নয়, সবাইকে, যে আমরা রনিবের 3টা আর্টিস্ট, আমরা আইসক্রিম সিনেমা করছি, এই গল্পটা আমার মনে হয় আমাদের প্রত্যেকটা মানুষের সাথে না রিলেট করতে পারবে, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মানুষ এই জায়গায় সে তার লাইফকে রিলেট করবে, যে না ইস আমার লাইফে এটা হয়ে গেল, কেন আবার দেখলাম, আবার কেন আফসোস, একটা ব্যবসা থাকবে। নাজিফা, আপনার কাছে একই প্রশ্ন যদি করি, যে আপনি যদি কাউকে বলেন, এমনকি এখন আপনার দর্শককেও যদি বলেন যে কি কারণে ছবিটা দেখতে আপনি অনুরোধ জানাবেন? সেটা আমরা বরাবর সবাই একই কথাই বলছি, যে আমাদের মানে এই সিনেমাটার মূল শক্তি হচ্ছে আমাদের গল্পটা, যে মানে যে গল্পটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের লাইফে মানে কমন একটা গল্প, যে প্রত্যেকটা সিনেমা কিন্তু আপনার সবার গল্প হয় না, হ্যাঁ কিছু অন্য, এক একটা সিনেমা এক একটা বেসিসে হয়, কিন্তু এই সিনেমাটা হচ্ছে কি যে প্রত্যেকটা মানুষের জীবনে একটা কমন জিনিস, তাহলে যে কোনো মানুষ যখন যাবে তখন সে নিজের জীবনটাকে দেখবে সিনেমাতে, তখন তার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করবে, এবং ওই অনুভূতিটা নিয়ে যখন সে হল থেকে বের হবে তার মধ্যে একটা অন্যরকম একটা রিয়েলাইজেশন কাজ করবে। তো এটাই হচ্ছে মূল পাওয়ার আসলে, এই কারণে আমার মনে হয় যে সব অডিয়েন্স মানে মানুষ দেখতে চাবে সিনেমাটা। আমরা সাধারণভাবে দেখি যে মানে সিনেমা হলে গিয়ে দেখার প্রবণতাটা কমে গেছে, এবং সেই প্রবণতাটা
মধ্যেই যদি হলে মানুষ আসতে চায়, সেটা কি মনে করেন যে আপনাদের ছবিটা কোনো বাড়তি আবেদন তৈরি করবে মানুষের কাছে? আসলে আমি যেটা মনে করি যে এখন ভালো সিনেমা হচ্ছে, বিকজ অনেক ভালো ভালো নির্মাতারা এখন সিনেমা বানাচ্ছে। তো এটা তো একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট যে আমরা আসলে অলরেডি ওই ভালো জায়গাটাতে আমরা হাঁটা শুরু করেছি। তো আমরা আমাদের কথা বলবো যে মানে অবশ্যই আমাদের সিনেমাটা মানে আমার নিজেদের বলে বলছি না, যে আমি পার্সোনাল লাইফেও তো মানে আমার নিজে একটা আত্মতৃপ্তির ব্যাপার আছে। তো ওইটা তো আমি নিজে আর কি মানে ফুলফিল হয়েছে। সো এই কারণে আমার মনে হয় যে আমার নিজের যদি এই জিনিসটা হয়, তাহলে এই জেনারেশনের মেয়ে আমি, তাহলে অন্য মানুষগুলোরও সেই অনুভূতি কাজ করবে। So আমার মনে হয় যে মানুষ আস্তে আস্তে এখন সিনেমা হলে আসা শুরু করছে এবং করবে, সামনে এটা আরো ভালো একটা আউটপুট আসবে। আপনি যখন নিজে সিনেমায় আসলেন, তখন আপনার আশেপাশের বন্ধু বান্ধবরা এটাকে কিভাবে দেখেছে? প্রথমে যখন মানুষ যখন আসলে আপনি যখন কোনো কিছু প্রুফ করান, তখন মানুষ এটা রেজাল্ট দেখে আপনাকে মানে হয়তো অ্যাপ্রিসিয়েট করে অথবা এটার সমালোচনা করে। তো প্রথম যখন মানে সবাই শুনতো, আশেপাশে ফ্যামিলি, তো এটাকে আসলে সবাই যে ভালোভাবে নিত তা না, হয়তো মনে করতো যে হয়তো যে শখের বসে করছে বা কেমন সিনেমা করছে এটা নিয়ে একটা কথা বলতো। কিন্তু কিন্তু এখন সবকিছু পজিটিভ দেখছে, যখন এই যে ট্রেলার বের হচ্ছে, টিজার বের হচ্ছে, তো মানুষের একটা টেস্ট আছে। তো অ্যাটলিস্ট এখন সবাই অনেক ভালো কিছু বলছে। এখন জানি না সিনেমা দেখার পর মানুষ কি বলবে। জি, রেদওয়ান রনি, আপনার কাছে ফিরে আসবো, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। টেস্টের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা নাজিফাও বলছিল, মানুষের টেস্ট আছে। সত্যিকার অর্থে কি মনে হয়, বা আমরা যেটা মাঝে মাঝেই মনে করি, যে বাংলা সিনেমায় দর্শক কমে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে দর্শকদের টেস্টের সঙ্গে সিনেমায় গিয়ে যে ছবিটা দেখছে ওইটা ম্যাচ করতেছে না। আপনার কি মনে হয়, আপনার নিজের টেকটা কি এই ক্ষেত্রে? আমার মনে হয় আসলে মানুষ শেষ পর্যন্ত একটা গল্প দেখতে চায়। পুরো সিনেমা হলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা গল্পের গাঁথনি থাকবে, সে একটা গল্প শুনতে চায়, গল্প দেখতে চায়। আমি বলবো এই জায়গাতে আমাদের অনেক লাভই আছে। আমরা টেকনোলজিক্যালি অনেক দূর অলরেডি আগে গেছি, এখন খুব বেশি মানে ঝামেলা নাই। হ্যাঁ, আমরা চাইলে এখন ইন্টারন্যাশনাল সিনেমা যে ক্যামেরা শ্যুট করে আমরা করতে পারি। হ্যাঁ, আমাদের এখানে ভালো ভালো গ্রাফার তৈরি হয়েছে, ভালো ভালো সিনেমাটোগ্রাফি, মানে অনেক ভালো ভালো ডিওপি আছে। সো আমরা এই জায়গাটাতে স্ট্রং। এখন হচ্ছে ভিজুয়াল আমরা তৈরি করা শিখে গেছি, আমাদের এখন দরকার হচ্ছে আসলে স্টোরিটা। হ্যাঁ, দর্শক শেষ পর্যন্ত একটা স্টোরি দেখতে চায়। সো ওই স্টোরিটা যতটা স্ট্রংলি আমরা দর্শককে জানাইতে পারবো, টেলিংটা যত বেশি স্ট্রং। যখন আগে যদি আমরা হিসাব করি যে আগে কেন বাংলা সিনেমা রেগুলার ফ্যামিলি নিয়ে সবাই দেখতে যেত এবং রমরমা ব্যাপারটা ছিল, কারণ এন্ড অফ দ্য ডে পরিবারকে নিয়ে সবাই ওই এন্টারটেনমেন্টটা পাবে, অথবা একটা গল্প দেখতে পারবে, কিছু সময় হাসবে অথবা কিছু সময় কাঁদবে। সো ওকে এনগেজ করে রাখবে। ও যে পয়সাটা দিয়ে টিকিটটা কাটলো এটাকে উসুল মনে করবে, সে একটা বিনোদনটা পাবে। হ্যাঁ, তো এই পুরো জিনিসটা একটা প্যাকেজ। এই প্যাকেজটা যখন হারানো শুরু হয়েছে, ছিল যে গল্পের জায়গায় ঘাটতি অথবা নানান কিছু ঢুকে গেল, অশ্লীলতা, তখন কিন্তু দর্শক হারানো আমরা শুরু করেছিলাম। এখন আমি বলবো আস্তে আস্তে নতুন করে প্র্যাকটিসটা শুরু হচ্ছে, যে আসেন আমরা ভালো করে গল্প বলে একটু অন্যরকম টাইপের একটা ছবি বানাই, একটু সাধারণ দর্শককে টানার চেষ্টা করি, যেই দর্শকটা রেগুলার আগে সিনেমা হলে ছিল। ওই যে চেষ্টাটা, এই চেষ্টাটা কিন্তু অব্যাহত আছে, এমন চেষ্টাটা ছেদ পড়ছে। তো এইটার কিন্তু ধারাবাহিকতা কিন্তু আইসক্রিমের মধ্যেও, যে আমি মূলত আমার প্রথম চিন্তা যে আমি দর্শককে যেন বিনোদিত করতে পারি, কোনো মতো যেন তার মনে না হয় যে পয়সাটা সে উসুল করতে পারলো না, কারণ তার অর্থ হইতে হবে পুরো জিনিসটা। এবং পরবর্তীতে আরেকটা সিনেমা আসলে সে যেন দেখতে যাইতে ইন্সপায়ার হয়। শুধু আমার না, আমার আরেকটা মানে বন্ধু নির্মাতার সিনেমা যখন আসবে, সে যখন রেগুলার সিনেমা হলে যাওয়ার প্র্যাকটিসটা তাড়াতাড়ি শুরু হয়। যখন রেগুলার দর্শক আমাদের তৈরি হবে, তখন আমরা আরও বড় বাজেটের সিনেমা তৈরি করতে পারবো। সো এই স্ট্রং গল্প নিয়ে আসলে মুভ করা দরকার। আমি মনে করি আইসক্রিমের মধ্যে আমার একটা ধাপ অনেক দূর আগাইছে। আইসক্রিম আগামীকালকেই মুক্তি পাবে। একটু যদি বাণিজ্যিক দিকটা জানতে চাই, যে কোথায় মুক্তি পাচ্ছে, শুধু ঢাকায় নাকি ঢাকার বাইরে, সব মিলিয়ে দর্শকরা কোথায় দেখতে পারবে? একটা মন খারাপের কথা বলি, আসলে সত্যি কথা, যে আমি আসলে যেই কোয়ালিটির ভিজুয়াল আমি তৈরি করেছি, আমার দুঃখটা এটা যে বাংলাদেশে এই যে ক্যামেরা ট্যামেরা সব চলে আসে, শুধু এক্সিকিউশনটা ভালো জায়গায় নাই। মানে সিনেমা হলের কোয়ালিটি নিয়ে যদি বলি যে ভালো মানের ডিজিটাল ছবি আমি যা শুট করছি তার 50% আমি শো করতে পারছি না। সো এটা এক ধরনের অতৃপ্তি ডিরেক্টরের জন্য। হ্যাঁ, তারপরে ডিস্ট্রিবিউশন সিস্টেমে যদি আমরা আসি, তাহলে দেখবেন পৃথিবীর কোনো সিনেমার ইন্ডাস্ট্রি ডিস্ট্রিবিউশন সিস্টেমের সাথে মিলে না। এটা একদমই বহুত পুরনো একটা ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে চলে। এখানে আমার আধুনিকায়ন দরকার।
তো সব কিছু মিলিয়ে যদি বলি ডিস্ট্রিবিউশনের জায়গা থেকে আমি অতটা তৃপ্ত না, কিন্তু আমি এটা বিশ্বাস করি যেই হলগুলোতে সিনেমা গেছে যখন দর্শক আসবে তখন ওটা রিপিটেড দর্শক হইতে থাকবে, কারণ একবার দেখার পর ওর মাথায় এটা কুতকুত করতে থাকবে, আবার দেখতে যাবে, আরেকজনকে বলবে। সো আরও বেশি সিনেমা হলে, প্রথম সপ্তাহে আমরা 30টার মতো সিনেমা হলে দিচ্ছি, লাস্ট পর্যন্ত আমি 22টা সিনেমা হলের নামটা আমি করলাম, জানলাম। সো এই যে 22টা বলেন 30টা বলেন প্রথম সপ্তাহে, সেকেন্ড উইকে আমি মনে করি যে এই সিনেমা যারা দেখতে যাচ্ছে তারা এটাকে আরেকটা বাজ তৈরি করবে, এটা এটা সিনেমার পাওয়ারের কারণে, সিনেমার মেরিটের কারণে। এরপরে সেকেন্ড উইকে যা দেখবেন যে আরও বেশি। কিন্তু আমার ওইটাই দুঃখ যে যত বেশি হলেই যাক না কেন আমার প্রডিউসার যেন টাকাটা ঠিকমতো রিটার্ন পায়। আমাদের দেশে একটা প্রডিউসার টিকিটের কত পার্সেন্ট পায় এটা শুনলে আপনার হাস্যকর লাগবে, মাঝখানের কত পার্সেন্ট নানান জায়গায় চলে যায়। সো একটা প্রডিউসার এত টাকা লগ্নি করছে, তো তার মানিটা সিকিউর হওয়াটা খুব প্রয়োজন। সো আমি মনে করি ডিস্ট্রিবিউশন সিস্টেমে আমরা আরেকটু যদি নজর দিই তাহলে সিনেমাগুলো আরো ভালো ব্যবসা করবে। আমাদের সিনেমা হচ্ছে ভালো বলে আমরা চেষ্টা করছি, এবং অবশ্যই ব্যবসা না হলে আসলে গ্রোথ হওয়া খুব কঠিন। তবে দর্শকদের উদ্দেশ্যে আমার একটা বলার কথা আছে যে আপনাদের যেমন আমি একটা সিনেমা যখন তৈরি করছি গত 1 বছর ধরে আমি এটার পিছনে লেগে আছি। সত্যি কথা, একটা সিনেমায় কত টাকা রেমুনারেশন আমি পাইছি, আমার একটা ফ্যামিলি চলে, হ্যাঁ, আমার প্রত্যেকের এখানে ডেডিকেশন দিয়ে সিনেমা করছে। এটাকে যদি আমরা ইন্ডাস্ট্রি হিসেবে নিতে চাই, এটা যদি প্রফেশন হিসেবে প্রপারলি নিতে চাই, এখান থেকে আমার যে সাপোর্টটা পাওয়া উচিত সেটাতে আমার ফ্যামিলি চলা উচিত, অথবা আমার ওই জায়গা তৈরি হওয়া উচিত। রেদওয়ান রনি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাদের 4 জনকেই অভিনন্দন এবং আপনাদের সাফল্য কামনা থ্যাংক করছি। ইউ। আশা করি সিনেমা হলে তাহলে আমাদের ওই সংযোগটা করবে, আমরা আরো ভালো ছবি বানাবো। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়ে। শুভরাত্রি।